আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দিল্লির রাজঘাটে। আর এখানেই ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর সমাধিস্থল। কিছুক্ষণ আগে ভারতের বিদায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার সঙ্গে কয়েকজন শীর্ষস্থানীয় রাজনীতিক এসেছিলেন জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে। এরপর তারা যান অটল বিহারী বাজপেয়ীর স্মৃতিসৌধে। সেখানে গিয়েও তারা ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপর যান তারা ইন্ডিয়ান ওয়্যার মেমোরিয়াল হলে। সেখানেও শহীদ বীর সেনানীদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন তারা। রাষ্ট্রীয় যে সূচি, রাষ্ট্রীয় যে আচার, সেটি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সন্ধে 7:15 রায়সিলহাহিনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছেই শপথ পাঠ করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এর মধ্য দিয়েই জওহরলাল নেহরুর পর টানা তিনবারের মতো, অর্থাৎ টানা তিনবারের প্রধানমন্ত্রীর যে শিরোপা, সেটি মাথায় উঠতে চলেছে নরেন্দ্র মোদীর। কিন্তু প্রশ্ন এসেছে যে এই সরকার যেভাবে বিরোধীদের বক্তব্য, দুর্বল সরকার, নরেন্দ্র মোদীর দল বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি, 240-এই তাদেরকে থেমে যেতে হয়েছে। সরকার গঠন করতে গেলে এককভাবে কিংবা জোটগতভাবে প্রয়োজন 272 আসনের। গতবার 303-এর গণ্ডি পেরোলেও এবার কিন্তু বিজেপি এককভাবে 240-এই থেমে গিয়েছে। ফলে বিজেপির মধ্যে যে দৃঢ়তা, যে শক্তিশালী মনোভাব, সেটা অনেকটাই ম্লান বলে রাজনৈতিক মহল মনে করছেন। কারণ ইতিমধ্যেই জানেন যে জোটের দুই শরিক টিডিপি এবং জেডিইউর প্রভাব তারা দেখাতে শুরু করেছেন। তারা গুরুত্বপূর্ণ দুটো কেন্দ্রীয় মন্ত্রক সহ আরও দুটো মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রিত্ব চেয়েছেন এবং একই সঙ্গে সংসদের স্পিকার পদ। সব মিলিয়ে জোট ধর্ম কতটা পালন করতে পারেন এবং জোট ধর্ম পালন করে আগামীর 5 বছর নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে কতটা সফল, সেটি অবশ্য সময় বলবে। গতকাল আমরা দেখেছি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার কালীঘাটে, যেখানে বিরোধী ইন্ডিয়া জোটের অন্যতম শরিক দল তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সংসদীয় যে কমিটি তারও চেয়ারপারসন তিনি কিন্তু কালকে ঝাঁঝালো চওড়া গলায় কালকে নরেন্দ্র মোদীর যে সরকার বা নরেন্দ্র মোদীর যে এনডিএর বিরুদ্ধে তিনি ঝাঁঝালো আওয়াজ তুলেছেন। তিনি বলেছেন যে এই সরকারকে চাপে ফেলতে হবে এবং এই সরকার কতদিন টেকে, এবং এই যে দুর্বল সরকার, এই দুর্বল সরকারের নৈতিক দায় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই সরকার ভেঙে দেওয়ার জন্য কিন্তু তৃণমূল কংগ্রেসের সভানেত্রী, তৃণমূল কংগ্রেসের যে সংসদীয় কমিটির চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় আহ্বান জানিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিভিন্ন গণমাধ্যম ইতিমধ্যেই উঠেছে যে ইন্ডিয়া জোট, ইন্ডিয়া ব্লকের মধ্যে নিঃসন্দেহে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল। ফলে তার প্রভাব, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রভাব কিংবা তৃণমূল কংগ্রেসের প্রভাব ইন্ডিয়া জোটে এখনো পর্যন্ত তেমনভাবে পরিলক্ষিত হয়নি। ইতিমধ্যেই কংগ্রেসের যে সংসদীয় কমিটির চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন সোনিয়া গান্ধী। বিরোধী দলনেতা হিসেবে প্রস্তাবনা পেশ করেছে কংগ্রেসের পক্ষ থেকে বা এনডিএর পক্ষ থেকে রাহুল গান্ধী। সেটি যদিও রাহুল গান্ধী এখনও তার এই প্রস্তাবনা তিনি বিবেচনায় রেখেছেন, কারণ তিনি বলা হচ্ছে যে তিনি ইতিবাচকভাবে সেগুলো গ্রহণ করবেন। তাহলে তিনি 10 বছর পর আবার স্বমহিমায় সংসদে কংগ্রেসের মুখ হয়ে, বিরোধী দলের মুখ হয়ে কাজ করবেন, এমনটাই রাজনৈতিক ভাইলে মনে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে একাধারে যেমন নরেন্দ্র মোদী সরকারের দুই স্তম্ভ টিডিপি এবং জেডিইউ, একদিকে তেলুগু দেশম পার্টি, জনতা দল ইউনাইটেড একদিকে, নীতিশ কুমার অন্যদিকে নাইডু, এই যে দুই রাজনৈতিক শিবির থেকে নরেন্দ্র মোদীর কাছে কতটা প্রভাব তারা দেখাতে পারবেন এবং নরেন্দ্র মোদীর কাছে চাপ দিয়ে কতটা সুবিধে অন্ধ্রপ্রদেশ এবং বিহারের জন্য নিতে পারবেন, সেটি কিন্তু তার সেই সব কৌশল কিন্তু তারা নিতে শুরু করেছেন। এবং সেটি হলে নরেন্দ্র মোদী কিভাবে তাদেরকে ফেস করবেন,
কোন রাজনৈতিক কৌশলে তাদেরকে পরাস্ত করবেন সেই সমস্ত কিন্তু নরেন্দ্র মোদীকে আগামী কয়েক মাস এবং কয়েকদিন দেখতে হবে। অন্যদিকে নরেন্দ্র মোদীর বিরোধী শিবির অর্থাৎ এনডিএর বিরোধী শিবির ইন্ডিয়া ব্লকের পক্ষেও কিন্তু খুব একটা সুখকর নয়, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ইন্ডিয়া ব্লকের মধ্যে থেকেও তার সুর চওড়া করতে শুরু করেছেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আগেও বলেছেন যে তৃণমূল কংগ্রেস বা তার যে রাজনৈতিক যে বিচক্ষণতা কি রাজনৈতিক দিশা সেটা কংগ্রেস মানতে নারাজ। এর আগে আড়ে ঠাড়ে নয়, শুধু প্রকাশ্যেই রাহুল গান্ধীর নেতৃত্বের প্রতি অনাস্থা প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানতে পেরেছি বিভিন্ন সূত্রের যে কংগ্রেসের এককভাবে কোট আনকোট দাদাগিরি, কংগ্রেসের যে এই বিভিন্ন সিদ্ধান্ত সেটিতে বড় নাখোশ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাহুল গান্ধীর একক কর্তৃত্ব এই ইন্ডিয়া জোটে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের 29 জন সাংসদ মানবেন না বলেই তারা মোটামুটি নিশ্চিত হয়েছেন। কিন্তু যেহেতু একাধারে বিজেপিও তাদের প্রধান শত্রু, রাজনৈতিক প্রতিপক্ষ, সে কারণে বিজেপির যাতে সুবিধে না হয় সে কারণে ভেতরে ভেতরে কংগ্রেস এবং বাকি ইন্ডিয়া ব্লকের অন্য শরিকদের ওপর চাপ প্রয়োগের কৌশলও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন। এবং এখন দেখার বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তীতে এই ইন্ডিয়া ব্লকের যে নেতা কংগ্রেস এবং কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর ওপর কতটা আস্থা রাখতে পারেন এবং তাদের দিক নির্দেশনায় মমতা বন্দ্যোপাধ্যায় আদৌ চলবেন কিনা সেটি অবশ্য সময় বলবে। অন্যদিকে জোট ধর্ম পালন করে নরেন্দ্র মোদীর সরকার কতদিন চলতে পারেন, কত মাস চলতে পারেন কিংবা কত বছর চলতে পারেন, পূর্ণমেয়াদ চলতে পারেন কিনা সেটাও কিন্তু অবশ্যই বড় সড়ো প্রশ্ন সামনে এসে দাঁড়িয়েছে। তো এই ছিল আমার কাছে ভারতের রাজনৈতিক যে পরিস্থিতি। এই আজকের দিনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন, ঠিক তার আগে রাজনৈতিক অঙ্ক কোন কোটায় এসে দাঁড়িয়েছে সে বিষয়ে আমার কাছে থাকা এখনো পর্যন্ত সব শেষ। দিল্লির রাজঘাট থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ।